আসসালামু আলাইকুম। ম্যাথবুক সলভ ক্লাস লেকচার সিরিজের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সমান্তর ধারা নিয়ে। তো সমান্তর ধারা আমরা ঢোকার আগে আমরা অনুক্রম বলতে কি বুঝি সেটা আমরা দেখে আসি, কারণ অনুক্রম থেকে আমরা ধারার সংজ্ঞাটা বলবো। তো অনুক্রমের সংজ্ঞাটা যদি আমরা এইভাবে বলতে চাই, লিখে নিতে পারো। অনুক্রমটা হলো কতগুলো রাশি আমরা যদি এমন ভাবে সাজাই যে তার যে কোনো পদ অন্য পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের সাথে কিভাবে সম্পর্কিত তার ধারণা পাওয়া যায়, তাকে আমরা অনুক্রম বলতে পারি। তো একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, সেটা হলো 1, 3, 5, 7, 9 তো এটা একটা অনুক্রম। কিভাবে বুঝবো আদৌ অনুক্রম কিনা সেটাও কিভাবে বুঝবো? এর জন্য আমরা যে কোনো একটা পদ ধরবো এবং যে কোনো একটা পদের আগে এবং পরে আরো কিছু পদ থাকতে হবে, আদারওয়াইজ সেক্ষেত্রে হবে না। 1 যদি ধরি তার পূর্বে কিন্তু নাই। সংজ্ঞায় বলছিলাম আগে এবং পরের পদ কিভাবে সম্পর্কিত সেটা সম্পর্কে আমরা ধারণা পাবো। সেজন্য আমরা 3টা যদি নেই, 3 এর সাথে 2 এর যদি সম্পর্ক দেখি, আবার 3 এর সাথে যদি 5 এর সম্পর্ক দেখি, দেখবো এটা এবং এটার মধ্যে ডিফারেন্স বা পার্থক্য হলো 2, আবার এটার সাথে এটা 2। আবার যদি আমরা 7 এর ক্ষেত্রে দেখি, তার আগেরটার সাথেও সম্পর্ক 2, পরেরটার সাথেও, মানে সম্পর্ক বলতে ব্যবধান 2। এইটাই আসলে সংখ্যা ক্ষেত্রে সম্পর্ক বোঝায়। আবার আমি যদি দেখি যে আরেকটা, সেটা হলো 1, 2, 4, 8, 16। এটা কি বোঝা যায়? এটা কিরকম সম্পর্ক হিসেবে আছে? তো এটা যদি আমরা দেখি যে এখানে দেখবো এটার আগে এবং এটার পরে যা হয়েছে সেটা হলো এটার থেকে এটা সিম্পলি 2 গুণ হয়েছে, এটার সাথে আবার এটা 2 গুণ হয়েছে, এটার সাথে আবার এটা 2 গুণ, এটার সাথে এটা 2 গুণ। অর্থাৎ আমরা দেখতেছি এখানে প্রত্যেকটা পদ 2 গুণ করে বাড়তেছে, অর্থাৎ 2 করে গুণ হচ্ছে। তো এটা কিন্তু আমরা বলতে পারি এটা সম্পর্ক হইছে। তো এখান থেকে আমরা বলতে পারবো এটা একটা অনুক্রম, এটাও একটা অনুক্রম। আবার আমি এভাবে ধরতে পারি, স্টার্টিংটা ওভাবে না করে আরেকটা আমরা যদি ধরি 2, 5, 8, 11, 14, ... এখানে যদি দেখি, এখানে দেখো ডিফারেন্স 3 করে আছে। তো এটা থেকে আমরা বুঝবো যে কোনো একটা বা কোনো কতগুলো রাশি সেটা অনুক্রম কি অনুক্রম না। তো অনুক্রম বলতে বুঝবো যে একটা নির্দিষ্ট ছন্দ মেনে তারা চলবে বা একটা সম্পর্ক থাকবে, সেটাকে আমরা বলবো অনুক্রম। তারপরে এখন আমরা দেখবো অনুক্রম থেকে কিভাবে ধারা আসে। এই অনুক্রমকে যখন কিনা আমরা প্লাস দিয়ে যুক্ত করব, তখনই আমরা তাকে ধারা বলবো। তার মানে আমরা সংজ্ঞাটা বলতে পারি, কোন অনুক্রমের প্রত্যেকটা রাশির মাঝখানে যদি আমরা প্লাস যুক্ত করি, তখন তাকে আমরা বলবো ধারা। তো সেই ক্ষেত্রে এটাও যদি ধারায় কনভার্ট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার এগুলো সবগুলার মাঝখানে আমরা প্লাস দিয়ে দিব, তাহলে এটা একটা ধারা হইছে। তো এখন অনেকের কোশ্চেন আসতে পারে, অনেকের একটা কোশ্চেন আসারই কথা। তো এরকম একটা কোশ্চেন আসে যে যদি এরকম মাইনাস থাকে, তাহলে এরকম তো আমরা অনেক সময় ধারা দেখবো যে সেই ক্ষেত্রে এটা কি ধারা কিনা। এখানে তো মাইনাস আছে, প্লাস দিয়ে অ্যাড করে নেয়। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা কিন্তু চাইলে এভাবেও লিখতে পারি। তারা আমরা যেভাবে দিছে ওভাবেই যে আমরা কল্পনা করতে হবে তা কিন্তু নয়, আমরা কল্পনা এভাবে করতে পারি। সেক্ষেত্রে এখানে কিন্তু আবার মাইনাস নাই, তো সেই ক্ষেত্রে সবগুলো আবার প্লাস চলে আসতেছে। তো সেই ক্ষেত্রে এরকম মাইনাস থাকুক প্লাস থাকুক, সবগুলো আমরা প্লাসে নিতে পারবো, সমস্যা নেই। তো সেক্ষেত্রে এটাও কিন্তু আমরা ধারার মধ্যেই বলতে পারি। তো এটা হলো ধারা। তো ধারা বোঝার পর আমাদের ধারা আবার দুইটা পার্ট আসবে, সেটা হলো সমান্তর ধারা, গুণোত্তর ধারা। তো আজকে আমরা গুণোত্তর ধারা নিয়ে কোনো আলোচনা করবো না, আজকে আমরা সমান্তর ধারাটাই বুঝবো। দেন আমরা 13.2 তে আমরা গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। তখন আমরা গুণোত্তর ধারা কি তখন এটা বুঝবো। তো এখানে সমান্তর ধারা যদি বুঝতে চাই, সমান্তর ধারার আমার যে মানদণ্ড বা যেটার মাধ্যমে আমরা বুঝবো যে সেটা সমান্তর ধারা, তা বোঝার ওয়ে হলো আমরা যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য দেখবো সেম আসে কিনা, তখন তাকে বলবো আমরা সমান্তর ধারা। তো এখানে যদি দেখি যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদ, তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা ধরি, তার পূর্ববর্তী পদ নাই, তো এটাতে ধরবো এইটা এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য হলো 2। পার্থক্য বলতে কিন্তু আমরা সবসময় পরেরটার থেকে আগেরটা বিয়োগ দিব ধারার ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে কিন্তু এটা ছোট হইতে পারে, বড় হইতে পারে, কোনো ব্যাপার না। সেই ক্ষেত্রে আমরা এইটা থেকে এটা বিয়োগ দিব। আবার যদি আমরা এটা ধরি, 5 এর থেকে আগেরটাই কিন্তু বিয়োগ দিব। এটা আমি এখানে দেখাচ্ছি। তো সেই ক্ষেত্রে এটা থেকে যদি এটা বিয়োগ দিই তাহলে পাবো 2, এটা থেকে এটা বিয়োগ দিলে পাবো 2, এটা থেকে এটা বিয়োগ দিলে পাবো 2। তো সবগুলোর পার্থক্য কিন্তু সেম আসতেছে, সেই ক্ষেত্রে এটা বলতে পারি সমান্তর ধারা। তারপরে এখানে যদি দেখি, এটার থেকে এটার পার্থক্য কত? 1, এটা থেকে এটা পার্থক্য 2, এটা থেকে এটার পার্থক্য 4। তার মানে সবগুলোর পার্থক্য কিন্তু সেম থাকতেছে না, তাহলে এটা আমরা সমান্তর ধারা বলবো না। এটার ক্ষেত্রে যদি 5 এর থেকে 2 বিয়োগ দিলে 3, 8 এর থেকে 5 বিয়োগ দিলে 3, 11 থেকে 8 বিয়োগ দিলে 3, হ্যাঁ এগুলো সবই পার্থক্য সেম আসতেছে, তাহলে এটাও আমরা বলতে পারি সমান্তর ধারা। ওকে,
সর্বশেষ এটা যদি আসি, তো বলছিলাম যে আমরা এটা কিন্তু ধারার মধ্যেই পড়বে, তো সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে আমরা বলছি যে সমান্তর ধারা বুঝতে হলে যে কোনো পদ তার পূর্ববর্তী পদ। এখানে যে সমস্যাটা অনেকে করতে পারে, যে পার্থক্য অনেকের ডেফিনিশন এভাবে জানা থাকে, সেটা হলো বড়টা থেকে ছোটটা বিয়োগ দাও। এটা রাইট, কিন্তু আমরা এই ধারার ক্ষেত্রে সবসময় মনে রাখবো দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ দিব। তো সেই ক্ষেত্রে 0টা হলো -3, প্রথমটা হলো 1, তো বিয়োগ যদি দিন তাহলে মাইনাস, তাহলে মাইনাসের 4। সেম একই রকম এটা থেকে যদি বিয়োগ দিই তাহলে -5, তারপরে বিয়োগ দিব -3, তাহলে সেই ক্ষেত্রে আসে -5 +3, তাহলে আসে 2। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা কিন্তু সমান্তর ধারা না, এটা কিন্তু সমান্তর ধারা না। তো সেই ক্ষেত্রে আমরা যদি সমান্তর ধারা হইতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এখানে যদি মাইনাস দিই তাহলে সমান্তর ধারা হয়। সেই ক্ষেত্রে আমরা -3 এর থেকে যদি মাইনাস করি -1, তাহলে মাইনাস প্লাস, তাহলে এখান থেকে -2। আবার আমরা যদি -5 থেকে -3 বিয়োগ দিই, অর্থাৎ এই যে বিয়োগ -3, তাহলে এখানেও কিন্তু 2 পাই। তো সেই ক্ষেত্রে এটা আমরা সমান্তর ধারা বলতে পারবো। তো এটা হলো আমরা সমান্তর ধারা কিভাবে বুঝবো সেটা বললাম। তো সমান্তর ধারা বোঝার পর আমার কিছু সূত্রের সাথে পরিচিত হতে হবে। তো এখানে টোটাল 2টা সূত্র লাগবে। তো এই 2টা সূত্র আমরা এখানে দিছি, প্রথমত তমপদ, আর একটা হলো সমষ্টি। তো তমপদের সমষ্টি বলতে আমরা যেটা বুঝবো, প্রথম সূত্রটা দিয়ে যে কাজ সেটা হলো যে কোনো একটা ধারার, আমি যদি এই ধারাটা ধরি, হ্যাঁ এটা তো ধারা সমান্তর, এটা যদি ধরি এখানে দেখি এটা প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম। তো এই সূত্রটার কাজ হলো যে কোথায় একটা পদ আছে সেটা বের করা। তো এখানে যদি আমরা বলি পঞ্চম পদটা কত, এই সূত্রের কাজই হলো তমপদকে বের করা। আমি জাস্ট এখানে যা যা চাই সেগুলো বসায় দিব, সে দেখা দিবে যেখানে ওই তমপদটা কত। আমি 5তম পদ চাচ্ছি, তাহলে 1 2 3 4 5, তাহলে আমরা 5তম পদের যে ডাটাগুলো আছে সেগুলো যদি ওখানে সূত্রের মধ্যে দিই, তাহলে ও সূত্রে ডাইরেক্ট দেখা দিবে যে 14, এই ধারার 5তম পদ 14। আমি যদি 3তম পদ চাই তাহলে দেখা দিবে 8, 4তম পদ 11। তো এইভাবে যদি আমি 10তম পদ চাই সেটাও সে বের করে দেখাইতে পারবে, কারণ এখানে যদিও নাই। এজন্য আমরা এই সূত্রটা কত তম পদ সেটা বাইর করার জন্য ব্যবহার করব। আচ্ছা, তারপরে হলো nতম পদের সমষ্টি। এটা মানে বোঝায় যে আমরা এখান থেকে এগুলো সব যোগ করতে চাচ্ছি, যেমন 1 2 3 4 5, 5টা পদের সমষ্টি। তো সেই ক্ষেত্রে আমরা এগুলো সব যোগ করে যে মানটা পাবো এই সূত্র বসালে সে একই মান পাবো। তো এই ক্ষেত্রে কোশ্চেন আসতে পারে যেগুলো আমরা এভাবে চিন্তা করলে তো বুঝতে পারতেছি যে কততম পদ। সূত্র খাটানোর দরকার কি? সূত্র খাটানোর দরকার হলো আমাদের এখানে কিন্তু আমি এভাবে দেখাচ্ছি যে 5তম পদ 4তম পদ কাছাকাছি, কিন্তু এগুলো বাইর করতে দিব অনেক বড় বড় হইতে পারে। 30তম পদ বাইর করতে দিতে পারে প্রথম সূত্রের ক্ষেত্রে, তাহলে 30তম পদ আমাদের লিখে 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 অনেক দূর যেতে হবে। এমনকি 100তম পদ দিতে পারে, সেক্ষেত্রে আমরা সেটা বাইর করা অনেকটা টাফ হয়ে যাবে। সেজন্য আমরা সূত্র ইউজ করব। একই রকম এটার ক্ষেত্রে আমার এখানে 4টা পদ বা 5টা পদের সমষ্টি আমরা এখানে দেখে বলতে পারতেছি, কিন্তু যখন কিনা 10 100টা পদ বা 50টা পদের সমষ্টি বাইর করতে বলবে, তখন এটা কিন্তু হাতে কলমে ক্যালকুলেটর বের করা একটু টাফ হয়ে যাবে, অনেকগুলো গুনতে হবে। সেক্ষেত্রে আমরা এটা সূত্রের মাধ্যমে ব্যবহার করে সেটা বের করতে পারবো এবং এটা ইজি হবে। তো এজন্য আমার এই সূত্রটা লাগবে। তো সেক্ষেত্রে সূত্রগুলো যদি বলি, nতম পদের সূত্র হলো a + n - 1 * d। আর প্রথম n পদের সমষ্টির সূত্র হলো, এটাকে আমরা Sn দ্বারা প্রকাশ করি। S মানে সামেশন, আর n মানে যততম পদ বাইর করতে চাচ্ছি। 1 লিখলে 1 পদের সমষ্টি, সামেশন মানে সমষ্টি, 2 হলে 2তম পদ, 100 হলে 100তম পদ। আচ্ছা, 100তম পদের সমষ্টি। তো এটা সূত্র হলো n/2 সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ ইনটু হবে এই জায়গাটা, সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিলে তখন আমরা ইনটু দিব, এমনি সেকেন্ড ব্র্যাকেট থাকবে 2a + n - 1 * d। এখানে কার কি পরিচয়? n মানে ধারার পদের নাম্বার, একটুকে বলছি। a হলো প্রথম পদ, আর d হলো সাধারণ অন্তর, যেটা আমরা সমান্তর দ্বারা বোঝার জন্য বলে আসতেছি যে অন্তর বা পার্থক্য লাগবে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, বা যে কোনো পদ থেকে তার পূর্বপদ বিয়োগ দিতে হবে। তো এটাকে আমরা পার্থক্য বাইর করছি। এই পার্থক্যটাই আমরা এই অঙ্ক করার ক্ষেত্রে বা এই অধ্যায় অঙ্ক করার ক্ষেত্রে সেটাকে আমরা অন্তর বলবো, পার্থক্য বলবো না। তো এটা একটু মনে রাখবা, এখানে পার্থক্য যদিও আমি এখানে বোঝানোর জন্য বলছি, বাট এটাকে আমি অঙ্ক করার ক্ষেত্রে আমরা সেটা অন্তর বলে চালিয়ে দিব, বা অন্তর বলেই অঙ্কগুলো করব। তো চলো এখন আমরা এক এক করে অধ্যায়ের যে ম্যাথগুলো আছে সেগুলো করব। তো এখানে অধ্যায় প্রথমে 5 থেকে শুরু, তার আগে নৈমিত্তিক দেওয়া আছে কিছু, তো আমরা নৈমিত্তিক সহই সলভ করব। তো এক নাম্বার ধারা দেওয়া আছে 13 + 20 + 27 + 34 + 111। তো এটা হলো একটা ধারা দেওয়া আছে। তো ধারার পদ সংখ্যা কত বের করতে বলছে, অর্থাৎ এই ধারার এখানে কয়টা পদ আছে সেটা বের করতে বলছে। তো এটা করতে পারি যে এটার সাথে এটার পার্থক্য তো 7, এটা হচ্ছে 7, এভাবে 7 বাড়াইতে সবগুলো বের করতে পারি। অন্যত আমরা সূত্র দিয়ে করতে পারি। তো এটা কিভাবে করবো আমি জাস্ট এটা একটু তোমাদের নিয়মটা বলে দিচ্ছি। তো প্রথমে দেখো এখানে সর্বশেষ এই ধারার সর্বশেষ সংখ্যাটা কত? 111, রাইট? তো এই 111 যেহেতু সর্বশেষ সংখ্যা, আমি যদি বের করতে পারি এটা কত নাম্বারে আছে,
তাহলে কিন্তু আমরা বলতে পারবো টোটাল এটা কয়টা সংখ্যা আছে। যেমন আমি যদি একটা সহজ এক্সাম্পল দিই, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 এরকম দেওয়া আছে। তো এইটা এখানে টোটাল কয়টা পদ আছে এটা জাস্ট আমি এখানে এই কয়টা ডট ডট দিয়ে দিলাম, প্লাস ডট 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 এরকম দিয়ে দিলাম। তো সেই ক্ষেত্রে আমরা গুনবো 1 2 3 4 5 6 7, তাহলে এটা 7 নাম্বার পদেই 7 এর অবস্থান। তো টোটাল কয়টা সংখ্যা এখানে 7টা সংখ্যাই দিতে হবে বা পদ সংখ্যা 7টাই হবে। তো এখানে যদি আমরা বাইর করতে পারি এটা কত নাম্বারে আছে, তাহলে সেটাই কিন্তু এই টোটাল কয়টা পদ আছে সেটাই নির্দেশ করবে। তো সেই ক্ষেত্রে আমার এইটা নিয়ে যদি কাজ করি তাহলেই হবে। তো এইটা আমরা বলতে পারি না কোথায় আছে, তো সেই ক্ষেত্রে ধরে নিব যে ধরি n তম পদে আছে, n তম পদে বসে আছে 111। n তম পদে কিন্তু আমরা একটা সূত্র জানি, সেটা হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন আমার এখানে n এর মানটা বের করব, যে কোথায় আছে ও, এটার অবস্থানটা বের করব। আমরা একটু আগে দেখে আসছি যে n বলতে কোথায় আছে সেটাই মিন করে। তো এখানে a আর d এই দুটো তো বের করা হয় না, তো a আর d আমরা এখানে সাইডে লিখে দিই। a মানে আমরা জানি যে কোন ধারার প্রথম পদ, তাহলে প্রথম পদ দেওয়া আছে 13, আর d বলতে বুঝাচ্ছি আমরা অন্তর, সাধারণ অন্তর, অর্থাৎ যে কোনো পদ তার পূর্ববর্তী পদ বিয়োগ দিলে যেটা পাবো সেটাই। তো এখান থেকে 20 এর থেকে যদি আমরা 13 বিয়োগ দিই তাহলে হবে 7। কেউ যদি চায় না ভাই আমি এটা নিব, তো হ্যাঁ নাও 27 থেকে 20 বিয়োগ দিলে 7। আবার কেউ চাইলে 34 থেকে 27 বিয়োগ দিলে 7ই হবে। তো আমরা যে কোনোটা নিলেই হবে, তবে আমরা চেক করে নিব সবগুলো একই রকম আসতেছে কি না। তারপর আমরা যে কোনো একটা নিব, সেটা হলো 20 থেকে 13 বিয়োগ দিব, তাহলে আসছে 7। তাহলে d এর মান জেনে গেছি, তো সেই ক্ষেত্রে এখন আমরা মান বসায় দিব 13 প্লাস n এর মান আমরা জানি না, d এর মান আমরা জানি ইকুয়াল টু এত আসতেছে। তো আমরা 13 পাশে পাঠায় দেওয়ার আগে হিসাবগুলো যদি করি, এখানে ভিতরে কাজ করা যাচ্ছে না, আমরা 7 যদি ঢুকিয়ে দিই গুণ হিসেবে, তাহলে 7n মাইনাস 7 এর সাথে 1 গুণ দিলে 7 111। তাহলে এখানে 13 থেকে যদি 7 বিয়োগ দিই তাহলে আমাদের থাকতেছে 6, তাহলে 6 প্লাস 7n ইকুয়াল টু 111। তাহলে 7n ইকুয়াল টু 111 বিয়োগ 6, 7n 6 যদি বিয়োগ দিই তাহলে হবে 105। সুতরাং n ইকুয়াল টু 105 ভাগ 7, যেটা আসবে সেটাই আমাদের অ্যানসার। অ্যানসার আসতেছে 15। তো এখানে এটা মানে বোঝাচ্ছে যে আমরা বাইর করলাম 111 15 নাম্বার পদে আছে। তো এটা থেকে আমরা বুঝতে পারবো যে এখানে যেহেতু সর্বশেষ এই সংখ্যাটাই 15 নাম্বার, তো এখানে টোটাল সংখ্যা আছে 15টা বা পদ আছে 15টা। তাহলে এটার অ্যানসার এখানে দেওয়া আছে 10 13 15 20, তাহলে কোনটা হবে? অবশ্যই 15 হবে। 2 নম্বর নৈর্ব্যক্তিকটা যেটা বলা দেওয়া আছে, তো এখানে এই ধারাটা 1 নম্বরে দেওয়া আছে এটা কি সসীম ধারা, 2 নম্বরে বলছে এটা গুণোত্তর ধারা, আরেকটা হলো 19তম পদ হবে 59। তো কোনটা সঠিক? তো এখানে প্রথমে দেখতেছি যে এই ধারাটা কিন্তু অসীম পর্যন্ত না, মানে অনেক দূর পর্যন্ত যেটা সীমাবদ্ধ নয়। তো সেটা কিভাবে বুঝবো যে অসীম ধারা কোনগুলা? সেটা হলো যেখানে কিনা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এভাবে সব দিয়ে ডট 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 দিয়ে সর্বশেষ ডট ডট থাকবে। আর এখানে সর্বশেষ কিন্তু একটা সংখ্যা দিয়ে এটা লিমিট করে দিয়েছে, তো এটা সসীম ধারা, এটা অসীম ধারা না। যদি এই অধ্যায়টা নাম দিছে সসীম ধারা, কিন্তু এখানে অসীম ধারাও আছে। পুরো তোমরা যদি অধ্যায়টা খেয়াল করো যে প্রথমে লেখা আছে সসীম ধারা, তো এটা সীমাবদ্ধ, কিন্তু এখানে অনেক আমরা অঙ্ক পাবো যেটার মধ্যে অসীম ধারা দেওয়া আছে, যে সেটার শেষে ডট ডট। তো যাই হোক হোয়াট এভার, ওটা বাদ। তো এই ক্ষেত্রে বলতে পারছি এটা একটা সসীম ধারা, সেক্ষেত্রে এটা 1 নাম্বার সঠিক। তবে সেটার গুণোত্তর দ্বারা, তাহলে গুণোত্তর দ্বারা হওয়ার জন্য আমাদের যে ক্যাটাগরিটা বা নিয়মটা মনে রাখতে হবে, যদি এটা বুঝলাম পরের অধ্যায় দেখাবো, তাও মনে রাখবা যে এটার সাথে এটা ভাগ দিবা। তাহলে ভাগ দিলে থাকে হলো এটা 8/5, 11 সাথে যদি 8 ভাগ দাও, মানে যে কোনো পদ এবং তার আগের পদ আমরা সমান্তরালের ক্ষেত্রে বিয়োগ করতাম, গুণোত্তরের ক্ষেত্রে জাস্ট ভাগ করে দিব, সেটাই হলো গুণোত্তর দ্বারা। তখন তাহলে এখানে 14 থেকে 11 বিয়োগ দিলে এগুলো যদি সমান হয় তাহলে এটা গুণোত্তর দ্বারা, আর যদি না হয় এটা সমান গুণোত্তর দ্বারা না, তাহলে এটা গুণোত্তর দ্বারা হবে না, কারণ এটা দেখে বুঝাইতেছে এখানে অনুপাত বা ভাগগুলো এক হতেছে না। আচ্ছা, তাহলে বলছে 19তম পদ 59। এখন যেটা এটা গুণোত্তর দ্বারা না, তাহলে এটা কোন ধারা? অবশ্যই পার্থক্য যদি দেখো 3 3 3, তাহলে পার্থক্য যদি 3, তাহলে এখান থেকে বলতে পারতেছি এটা হলো একটা সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা যেহেতু বলছে 19তম পদটা 59, তাহলে 19তম পদ আসলে 59 কিনা সেটা আমরা বাইর করার জন্য মানগুলো লিখে দেখি। এর মান এখানে দেওয়া আছে 5, d এর মান দেওয়া আছে, বাইর করলে আমরা পাবো 3 পাবো, আর n এর মান বলে দিয়েছে 19তম পদ, আর 19তম পদ 59। আদৌ 59 কিনা সেটা আমরা দেখবো, লিখবো n তম পদের যে সূত্রটা, n তম পদ সেটা সূত্র হলো a প্লাস n - 1 * d। তাহলে এখানে
19তম পদ সূত্র হবে a এর মান 5 প্লাস n হলো 19 মাইনাস 1 ইনটু d এর মান 3, তাহলে এখানে 5 প্লাস এটার মান 18 ইনটু 3, 5 প্লাস 3 আর 24 এর 4, হাতে আছে 2, 3 কে 3 আর 2 এর 5, তাহলে এখানে হ্যাঁ 59 আসতেছে, তাহলে এটা সঠিক। তাহলে এখানে আমাদের অ্যানসার 2 নাম্বার হবে 1 এবং 3, অর্থাৎ খ নাম্বারটা, এটা খ নাম্বার হবে অ্যানসার। তারপরে 3 নাম্বারেও সেম একটা ধারা দিয়ে বলছে, এই ধারার 13তম পদ, তাহলে ধারাটা আমি একটু লিখি 7 প্লাস 13 প্লাস 19 প্লাস 25, তো এখানে প্লাস ডট ডট, তাহলে এটা একটা অবশ্যই অসীম ধারা, সমান্তর অসীম ধারা হয়। আচ্ছা 13 থেকে যদি আমি 6 বিয়োগ দিই, 7 বিয়োগ দিই, তাহলে পাবো 6, 19 থেকে এটাও 6, 6, তাহলে এখানে d এর মান 6 দেওয়া আছে, এর মান 7 দেওয়া আছে। ওকে, এবার 15তম পদ বাইর করতে বলছে, তাহলে 15, এখান থেকে আমি বাইর করি যে 15তম পদ, তাহলে 15তম পদ হবে আমার n এর জায়গায় হবে 15, আর এখানে এর মান হইতাছে 7 আর d এর মান হলো এখানে 6। তো এবার আমরা এটা হিসাব করে ফেলি, তো এখানে পাবো 7 প্লাস 14 ইনটু 6, তাহলে এখানে 4 6 24 এর 4, হাতে আছে 2, 6 কে 6 আর 2 8, 48 এর সাথে যদি আমরা 7 যোগ দিই, তাহলে পাবো আমরা 91, তাহলে এটার অ্যানসার 91, অর্থাৎ খ নাম্বারটা আসবে। বলতে ধারার 20তম পদের সমষ্টি, তাহলে আমরা লিখব 20 পদের সমষ্টি লেখার আগে লিখব n পদের সমষ্টির সূত্র কি, সেটা সূত্র আমরা যদি ছোট করে লিখি সেটা হবে Sn equal to n divided by 2 2a plus n minus 1 into d। এখানে কত কত বলছে, এখানে বলছে 20 পদের সমষ্টি, তাহলে 20 পদের সমষ্টি আমরা লিখব, n এর জায়গায় 20 বসায় দিব, 2 ইনটু এর জায়গায় হবে 7 প্লাস n এর মান 20 মাইনাস 1 ইনটু d এর মান হবে 6। তো এখানে এটা কাটলে আমরা পাবো 10, 7 দুগুণা 14 প্লাস 19 ইনটু 6, তো এটা পুরোটা আমরা হিসাব করলে 14 প্লাস 6 9 54, 4 হাতে আছে 5, 6 কে 6 আর 1 5 এ 11, তাহলে 10 ইনটু এখানে যোগ দিলে পাবো 14 14 হবে 28, তাহলে 128 গুণ দিলে আমরা পাবো 1280। তো এখানে এটার অ্যানসার হবে 4 এর গ নাম্বারটা 1280। হ্যাঁ এটাই। এখন আমরা মেন অঙ্কগুলো চলে যাচ্ছি। তো এখানে 5 নাম্বার থেকে মেন অঙ্ক শুরু হয়েছে। তো 5 নাম্বারে এখানে একটা ধারা দেওয়া আছে। তো ধারাটা যদি আমি প্রথমে তুলি 2 প্লাস মাইনাসের 5 মাইনাসের 12 মাইনাসের 19 মাইনাস ডট ডট ডট, এই ধারার সাধারণ অন্তর বাইর করতে বলছে আর 12 পদ নির্ণয় করতে বলছে। 12তম পদ, প্রথম পদ, আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি, সেটা দেওয়া আছে 2 সাধারণ অন্তর, সেটা আমরা জানি ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সেটা হলো আমরা বলছিলাম দ্বিতীয় পদ দিব, তার আগের পদ বিয়োগ দিব, তাহলে এখানে আছে -7। তাহলে এখান থেকে আমরা সাধারণ অন্তর যে প্রথম প্রশ্নটা সেটা আমরা বের করে ফেলেছি। এবার আমরা 12তম পদ বের করতে বলবো। তাহলে আমরা জানি n তম পদ, এটা সূত্র হলো a প্লাস n minus 1 into d। তাহলে এখানে n তম পদ, তাহলে n কত বলছে 12, তাহলে 12তম পদ ইকুয়াল টু এর মান হলো 2 প্লাস n এর মান 12 minus 1 into d এর মান -7। তাহলে এখানে 12 প্লাস 12 থেকে 1 বিয়োগ দিলে, সরি 2 প্লাস 12 থেকে 1 বিয়োগ দিলে 11 minus 7 7 11 77, যেহেতু মাইনাসের 77 থেকে যদি আমি বাদ দেই তাহলে -75। এটা হলো আমাদের এটা অ্যানসার। 6 নম্বরে দেওয়া আছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট ডট ডট, এই ধারার কোন পদ 392 হবে? অর্থাৎ এটা অনেকটা 1 নম্বরের যে নৈতিকটা করছে ওটার মতো, যে কোথায় গেলে আপনি এটাকে পাবো, মানে কত নাম্বারে গেলে এই সংখ্যাটা পাবো আমরা জানি না। তো যেগুলো জানি সেগুলো একটু লিখি, তাহলে কোথায় গেলে পাবো সেটা অবশ্যই বুঝতে পারছি যে এটা আসলে প্রথম সূত্রটা দিয়ে হয়তো কিছু একটা বের করতে হইতে পারে, যে কোথায় হবে কত নাম্বারে হবে, এটা কিন্তু এটা দিয়ে আমরা বের করি। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যেহেতু ওই সূত্রটা হবে সেক্ষেত্রে আমরা এ এবং ডি এর মানগুলো লিখে নিই। তাহলে দেওয়া আছে প্রথম পদ a সমান সমান
8 ধারার সাধারণ অন্তর সেটা দেওয়া আছে ডি, সাধারণত ডি ইকুয়াল টু 11 মাইনাস 8 সেটা হবে 3। তো এই জিনিসগুলো দেওয়া আছে। এবার বলছে কোথায় গেলে বা কোন পদ হলো এটা। আমরা ধরে নিই যে যেহেতু জানি না, ধরে নিই n তম পদে গেলে ওকে পাবো। কোথায় গেলে পাবো? n। কেউ চাইলে a ধরতে পারো, x ধরতে পারো, y ধরতে পারো, কিন্তু তম পদে কিন্তু হবে। সেটা আমরা ধরে নিলাম এত, মানে n তম পদে গেলে ওরে পাবো। যেমন আমরা অনেক সময় কিছু না জানা থাকে ধরি সংখ্যাটা x বা ক, তো আমরা ধরে নিলাম এটা n এ আছে। তো n তম সূত্রটা যদি আমরা একটু লিখি, সূত্রটা হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটাই কিন্তু আমার তাহলে বলতে পারি 392। তো এখানে আমরা এর ভ্যালু জানি, সেটা হলো 8 প্লাস n এর মান যেহেতু আমরা জানি না, আর d এর মান 3 আসতেছে এরকম চেহারা, তাহলে আমরা এখান থেকে পেতেছি 8 প্লাস 3n মাইনাস 3 ইকুয়াল টু 3a92। 8 এর থেকে যদি 3 বিয়োগ দিই তাহলে আমরা পাবো 5। এই 5টা যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই চেহারা হবে 3n ইকুয়াল টু 392 মাইনাস 5 টাকা। তাহলে 92 থেকে যদি 5 বিয়োগ দিই তাহলে 387। তাহলে এটাকে আমরা 3 দ্বারা যদি ভাগ দিই 387 ভাগ 3, তো ভাগ দিলে আমরা n এর মান যেটা পাচ্ছি সেটা হলো 129। তো এখান থেকে আমরা যেটা বলতে পারি যে 129 নম্বরে গেলে আমরা এই সংখ্যাটা পাবো। তো এটাই হবে এটার অ্যানসার। 7 নম্বর অঙ্কটা হুবহু একই রকম, জাস্ট এটা ধারা চেঞ্জ করে দিয়েছে। 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13, এখানে বলছে আবার 301। এই ধারাটা কোন পদে গেলে আমরা পাবো? তাহলে এখানে আমরা সেম আগের রকম a এবং d এর মান বের করব। তো এখন আমি আর বাংলা কম লিখবো। তাহলে এখানে a ইকুয়াল টু দেওয়া আছে 4 মানে প্রথম পদ, আর d ইকুয়াল টু আমরা 7 থেকে 4 বিয়োগ দিলে যেটা পাবো 3। তো এখানে বলছে কততম পদ? 301। তাহলে আমরা লিখবো ধরি n তম পদটাই হলো 301। তাহলে এখানে n এর মান হলো, আমরা সূত্র জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু হবে 301, এর মান হলো 4, n এর মানে আমরা জানি না, আর d এর মান 3। তাহলে 4 প্লাস 3n মাইনাস 3 ইকুয়াল টু 301। এখানে 4 এর থেকে 3 বিয়োগ দিলে আমরা পাবো এখানে 1, এবং 1 যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে পাবো 301 মাইনাস 1 তার মানে 300। এখান থেকে আমরা n ইকুয়াল টু বলতে পারি 300 ভাগ 3, এখান থেকে আসবে 100। অর্থাৎ n এর মান 100 হলে, মানে আমরা 100 নাম্বার পদে গেলে আমরা 301 কে খুঁজে পাবো। তো তারপরে 8 নাম্বার অঙ্কটা আছে। তো 8 নাম্বার অঙ্কটা আমরা একটু পরে করব, কারণ একটু এটা একটু অন্য অঙ্কর তুলনায় একটু ডিফারেন্ট। তো প্রথমে এটা আমি করাতে চাচ্ছি না, আমি 9 থেকে 12 পর্যন্ত করে দেন আমরা আবার 8 নাম্বার এসে করব। তো ওই পৃষ্ঠাটা তোমরা খালি রাখতে পারো যারা করতেছো। 9 নাম্বার যেটা দেওয়া আছে সেম একটা ধারা দিয়ে বলছে n পদের সমষ্টি কত। a প্লাস 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, এই ধারা n পদের সমষ্টি কত। তাহলে আমরা n পদের সমষ্টির সূত্র বাইর করার আগে আমার n পদের সমষ্টির সূত্র বাইর করার জন্য যা যা লাগে সেগুলো যদি একটু লিখে দিই। আমার লাগবে প্রথমত a ইকুয়াল টু 1, d ইকুয়াল টু হলো প্রথম পদটাই 1, আর d হলো 3 থেকে আগেরটা বিয়োগ দিব, দ্বিতীয় যে কোনো পদ থেকে তার আগেরটা বিয়োগ দিব, তাহলে 2। তাহলে এখানে আমরা a আর d পাইছি, তাহলে বলছে n পদের সমষ্টি কত। তাহলে n পদের সমষ্টি সূত্রটা আমরা কি জানি, সেটা হলো Sn ইকুয়াল টু n ডিভাইডেড বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ওকে, তো n এর মান তো আমরা জানি না, জানি হলো a এর মান হলো 1 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান হলো 2, n ডিভাইডেড বাই 2 প্লাস যদি গুণ দিই 2n মাইনাস 2 প্লাস 2 কাটা, এখানে থাকতেছে n ডিভাইডেড বাই 2 ইনটু 2n, 2 কাটা, তাহলে n গুণ n n স্কয়ার। তাহলে এটার অ্যানসার হবে n স্কয়ার। 10 নম্বর অঙ্কটাও একই রকম বলছে, এখানে যে কোনো একটা ধারা এবং 9 পদের সমষ্টি। তাহলে ধারাটা যদি আমরা একটু লিখি 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট 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 দেওয়া আছে। তো এখানে প্রথম পদ আমরা বলবো 8, আর সাধারণ অনুপাত সাধারণ অন্তর হবে 16 মাইনাস 8, দ্যাট মিন্স এখানে 8 আসতেছে। তো বলছে 9টি পদের সমষ্টি। তো আমরা লিখলাম n পদের সমষ্টি সূত্র এটা, আমরা লিখবো 9টি পদের সমষ্টি। তো এখানে 9তম পদের সমষ্টি হবে S9 ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই 2
2 ইন্টু এর মান হলো 8 প্লাস 9 মাইনাস 1 ইন্টু ডি এর মান 8। এখানে আসতেছে 9 ডিভাইডেড বাই 2 8 দুগুণ 16 প্লাস এখানে 9 থেকে 1 বিয়োগ দিলে থাকে 8, 8 গুণ 8 অর্থাৎ 8 8 64 এখানে আসতেছে 6 4 64। 64 এর সাথে যদি আমরা 16 যোগ দিই পাবো 70 80 80 80 এর সাথে যদি এটা ভাগ দিই কাটাকাটি করে পাবো 40। 9 এর সাথে যদি আমরা 40 গুণ দিই 4 9 36 অর্থাৎ 360 হবে এটার অ্যানসার। 11 এবং 12 নাম্বার হুবহু একই রকম, তো আমি একটা করে দিব যে কোনো, কোনটা করব? আচ্ছা 12 নাম্বারটা করি। 11 নাম্বারটা তোমাদের কাজ থাকবে, বাসার কাজ করে ফেলবা। তো 12 নাম্বারটা যেটা দেওয়া আছে 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট 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 মাইনাস 23 ইকুয়াল টু কত? এটা বলতে আসলে কি বুঝে? এখানে বুঝাচ্ছে এগুলো সবগুলো যোগ করলে এটার মান কত আসবে সেটা বের করতে বলছে। তো এগুলো কয়টা আছে সংখ্যা সেটা কিন্তু আমরা জানি না, আগে বের করতে হবে এখানে কয়টা সংখ্যা আছে, তারপরে ওই সমষ্টি সূত্র দিয়ে আমরা এটা বের করব। তাহলে সংখ্যা জানার জন্য আমরা একটা তমপদ লাগবে, তো তমপদ বের করার জন্য আবার এ লাগবে, ডি লাগবে, ইকুয়াল টু 29, ডি ইকুয়াল টু হবে 25 দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, তাহলে আসে মাইনাসের 4। এ আর ডি জানছি, তাহলে আমরা তমপদ বের করব। তাহলে কি করব? বের করব 23 তম পদটা কত। তাহলে ধরি n তম পদে হলো 23 তম পদ আছে, n তম পদেই 23 তম মাইনাস 23 সংখ্যাটা আছে। তাহলে এখানে সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু মাইনাসের 23, এর মান হবে 29 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান হলো মাইনাসের 4 ইকুয়াল টু মাইনাসের 23। 29 মাইনাস 4 দ্বারা যদি গুণ দিই তাহলে মাইনাসের 4n মাইনাস মাইনাসের প্লাসের 4 ইকুয়াল টু মাইনাসের 23। 29 এর সাথে যদি আমরা 4 যোগ দিই তাহলে পাবো 33 মাইনাসের 4n ইকুয়াল টু মাইনাসের 23, মাইনাসের 4n ইকুয়াল টু 33 এর পাঠাইলে মাইনাস 23 মাইনাস 33 তাহলে 30 আর 20 50 মাইনাসের 56 হবে। তাহলে মাইনাসের 5 এর 6 56 মাইনাস মাইনাস কাটা, তাহলে 4n ইকুয়াল টু 56, n ইকুয়াল টু হবে 56/4। এখান থেকে n এর মান আসতেছে 14। তাহলে আমরা বলতে পারতেছি যে মাইনাস 23 14 নাম্বার পদে আছে, দ্যাট মিন্স এখানে টোটাল সংখ্যা আছে 14টা। তাহলে আমরা এখান থেকে বলবো সুতরাং প্রথম 14টি পদের সমষ্টি, তো আমি একটু নিচে লিখতেছি s 14 ইকুয়াল টু আমরা লিখি n ডিভাইডেড বাই 2 না, তো n এর মান তো এখানে 14, n ডিভাইডেড বাই 2 2a এর মান এখানে কত দেওয়া আছে 29 প্লাস n মাইনাস n এর মান 14 মাইনাস 1 ইনটু d এর মান এখানে কত। এখন একটু কম ভেঙে করতেছি, আশা করি বুঝতেছো তোমরা। 14 এর যদি দ্বারা ভাগ দিই তাহলে হলো 7, এখানে যে 29 গুণ 2 18 8 হাতে আছে 1 2 গুণ 4 আর 1 5 58 প্লাসের এখানে আসবে 13 হচ্ছে 14 থেকে 13 বিয়োগ 14 থেকে 1 বিয়োগ দিলে 13, 13 সাথে আবার মাইনাসের 4 গুণ হিসেবে আছে, তাহলে আসতেছে মাইনাসের 52। তাহলে প্লাসে মাইনাসে মাইনাসের 52 থেকে যদি আমি 58 বিয়োগ দিই তাহলে যেটা পাবো সেটা হলো 6, তাহলে 6 7 42। তাহলে এখানে টোটাল সবগুলো সংখ্যার যোগফল হবে আমার 42। তো এটা আমি করে দিলাম। এবং 11 নাম্বারটা এখানে মাইনাস দেখে আমি করে দিলাম, অনেকে মাইনাস দেখে ভয় পায়। তো 11 নাম্বারটা তোমার বাসার কাছে সেম একই রকম ভাবে ধারা লিখবা, a d বাইর করবা, তারপর কততম পদ আছে সর্বশেষ সংখ্যাটা কত 59, তুমি লিখবে n তম পদ হলো 59, সেখান থেকে n এর মানটা বের করবা, বের হবে, তো সেটা থেকে ওই অর্ধতম পদটা তুমি বের করে ফেলবা। আশা করি এটা পারবা। তো এখন আমরা বলছিলাম 12 পরে 8 নাম্বার অঙ্কটা করব। তো 8 নাম্বার অঙ্কটা দেওয়া আছে কোন সমান্তর দ্বারা m তম পদ n এবং n তম পদ m দেওয়া হবে, ধারার m প্লাস m তম পদ কত। এখানে এই তম পদের জন্য আমরা জানি যে কোনো তম পদে যখন সূত্র বসাবো a আর d এর মান লাগবে। তো এখানে তো কোনো ধারাই দেওয়া নাই, আমরা অঙ্কের মধ্যে দেখতেছি। তো না দেওয়া থাকলে আমরা ধরে নিব যে ধারার প্রথম পদ এই ধরে নিব, আবার ধারার সাধারণ অন্তর সেটা দেই ধরে নিব, কারণ এটা কোনো মান নাই। এখন বলতেছে m তম পদ m, তাহলে আমরা লিখব m তম
পদ সমান সমান n দেওয়া আছে। তাহলে এখানে যদি আমরা সূত্র লিখি, আমরা n তম পদের সূত্র জানি a প্লাস m মাইনাস 1 ইনটু d। তাহলে m পদের সূত্র হবে a প্লাস m মাইনাস 1 ইনটু d। এটা আশা করি বুঝতেছো। যখন এখানে n থাকে আমরা n লিখি, 2 থাকলে 2 লিখি, 5 থাকলে 5 লিখি, এখানে m আসলে m লিখবো সূত্র। তো এখান থেকে আমরা যেটা পাইতাছি a প্লাস md মাইনাস d md মোহাম্মদ ইকুয়াল টু m, এটা দেওয়া আছে। তো এটা আমরা এক নং সমীকরণ হিসেবে রেখে দিব। তারপর দেখা আছে n তম পদ m, তাহলে লিখব আবার n তম পদ ইকুয়াল টু m। তাহলে এখানে n তম পদের সূত্র জানি আমরা a প্লাস n ই হবে, তাহলে m মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু m। এখান থেকে আমরা যে চেহারাটা পাবো সেটা হলো a প্লাস nd মাইনাস d ইকুয়াল টু m। তো এটা দেওয়ার পর আমরা যেটা করব, এখান থেকে d এর মান বের করব। তো এখন যেটা করব, আমরা 1 নং এবং 2 নং যোগ করব। 1 নং যোগ 2 নং, তাহলে 1 নং দেওয়া আছে a প্লাস md ইকুয়াল টু n, আর এখান থেকে আছে a প্লাস md মাইনাস d ইকুয়াল টু m। এখন যোগ করলে কোনটা এখানে বের করতে পারবো না, অনেকটা অপনয়ন প্রতিস্থাপনের মতো। তো আমরা যেটা করি, এটা বিয়োগ করি। তাহলে বিয়োগ করলে যেটা হবে যে দ্বিতীয় যেটা নিচে তার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, আর চিহ্ন চেঞ্জ হলে মানে প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, আর এটা মাইনাস আছে প্লাস, এই 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 কাটা এটা কাটাকাটি যাবে না, এটা প্লাস এটা মাইনাস কাটাকাটি যাবে, এখানে কাটাকাটি যাবে না। তাহলে এখানে দেখতেছে md মাইনাসের nd ইকুয়াল টু n মাইনাসের m। তো এখান থেকে আমরা যে d এর মান কমন নিই পাবো m মাইনাস n ইকুয়াল টু, এখানে তো n মাইনাস m, তবে এখান থেকে মাইনাস যদি কমন নিই তাহলে পাবো m মাইনাসের n। কেন? কারণ আমরা যখন মাইনাস কমন নিব এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। আমরা একটু যেটা প্লাস সেটাকে আগে নিয়ে আসছি, যেটা মাইনাস সেটা পরে নিয়ে আসছি। এটা আমার কারণ হলো এখানেও এটা আছে, তাহলে এটা আর এটা আমরা কাটা দিতে পারি, কারণ এই পাশে নিলে ভাগ হয়ে যাবে। তাহলে d ইকুয়াল টু আসছে মাইনাসের 1। তাহলে d এর মান আমরা মাইনাসের 1 পাইলাম। তো এখন আমরা এর মান বের করতে হবে। তো এখানে এর মানটা আমার বাইর করাটা না করা একই হবে, কারণ আমরা অঙ্ক করতে গেলে বুঝবো। আমরা এখানে এর মানটা বের করতেছি না, যখন কিনা মনে রাখবা যখন কোনো সংখ্যা টংখ্যা কিছু না দিয়ে থাকবে, যেমন এরকম একটা অঙ্ক আছে, সেটা হলো তোমরা পাবা 20 নম্বরে। সেম একই রকম তোমরা d এর মানটা বার করবা, এর মানটা কিভাবে কাজ হয়ে যাবে সেটা আমি বলবো, এখান থেকে আমরা পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমি d এর মানটা জাস্ট -1 সেটা আমি একটু এখানে লিখে রাখি, d ইকুয়াল টু পাইছি -1। তো এই পাশে আমরা করব এখন m প্লাস n এর মান চাইছে, তাহলে আমরা লিখব m প্লাস n এর কি চাইছে, সমষ্টি না তম পদ চাইছে। m প্লাস n এত তম পদ নাকি, তাহলে এত তম পদ। তম পদের সূত্র জানি a প্লাস n মাইনাস 1 ইনটু d। a প্লাস n, n এর মান হলো এখানে এটা n মাইনাস 1 ইনটু d। তো এখানে যেটা আমরা করব, প্রথমে d এর মান বসাবো না, আমরা প্রথমে গুণ দিব d এর মান nd প্লাস md প্লাস md মাইনাস d। এখান থেকে আমরা দেখব এইটার মতো অথবা এটার মতো কিভাবে বানানো যায়। দেখা যায় এখানে a প্লাস md মাইনাস d, আমরা এখানে a প্লাস md মাইনাস d লিখতে পারি, অথবা এটার মতো বানাতে পারি a প্লাস nd মাইনাস d, a প্লাস nd মাইনাস d। তাহলে এটা বাকি থাকবে, আর আগেরটা নিলে এটা বাদ থাকবে। তো আমরা যেকোনো একটা নিই, আমরা দ্বিতীয়টা নিতে যাচ্ছি a প্লাস nd আগে আনলাম মাইনাস d, আর এটারে রোহিঙ্গা এটার ওই পাশে পাঠিয়ে দিলাম। তো এতটুকু আমরা এইটুকুর সাথে মিলাইছি, তো মিলে এটার মান আমরা m বসাই দিব। m বসাই দেওয়ার পর এই রোহিঙ্গারা লিখবো এবং d এর মান বসাই দিলে এই রোহিঙ্গা হয়ে যাবে এইটার ঠিক অপোজিট রোহিঙ্গা, তাহলে কাটাকাটি করলে এটার মান 0। তো এই জন্য এই 8 এর মান হবে 0। তো এখন আমরা 13 এবং 14 দুইটা একই রকম ম্যাথ, তো এটার মধ্যে আমরা যেকোনো একটা করব। তো এখানে আমি 14 নাম্বারটা করে দিচ্ছি। স্টুডেন্টদের করানোর সময় দেখছিলাম 14 নাম্বারটাই তারা প্রবলেম মানে বলে করছে যে দুটোর মধ্যে চয়েস দিলে তারা বলে 14টা করে দেন, কারণ যে মাইনাস দেওয়া আছে। তো এই জন্য তোমাদের 14 নাম্বারটা করে দিচ্ছি। এখানেও কিন্তু a এবং d এর মান দেওয়া নাই, বিকজ অফ এখানে কোনো ধারা নাই। তাহলে আমরা ধরে নিব যে ধরি ধারার প্রথম পদ এ ধারার সাধারণ অন্তর ইকুয়াল টু d। তো তারপরে বলছে যে ধারার 16তম পদ -20, তাহলে আমরা লিখব ধারার 16 বাংলিশ হয়ে গেছে, ধারার 16তম পদ দেওয়া আছে -20। 16তম পদ -20 দেওয়া আছে, আমার বাকি হচ্ছে 31 পদের সমষ্টি কত। তাহলে এখান থেকে আমরা যেটা করব, প্রথমে তম পদের সূত্র লিখব। তম পদের সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে a প্লাস n মাইনাস, এখানে n এর মান 16 মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু -20। এখান থেকে আমরা a এর মানও জানি না, d এর মানও জানি না, তাহলে আমরা a প্লাস এখানে 15, তাহলে 15d
ইকুয়াল টু মাইনাসের 20 আসতেছে। এখানে আরেকটা সমীকরণ দেওয়া থাকলে আমরা হয়তো a অথবা d দুটোটাই বের করতে পারতাম। আচ্ছা 15d, কিন্তু আরে এখানে 15d, তো এখানে যদি আমার আরেকটা সমীকরণ দেওয়া থাকতো আমরা a অথবা d দুটোটাই বের করতে পারতাম, কিন্তু এখানে দেওয়া নাই, কিছু করার নাই, এখন আগাইতে হবে সামনে। প্রথম 15টি পদের সমষ্টি চাইছে, সরি প্রথম 31টা পদে, তাহলে লিখবো সুতরাং এখন প্রথম 31টি পদের সমষ্টি, সেটা সূত্র যদি আমরা লিখি s 31 ইকুয়াল টু n ডিভাইডেড বাই 2, না লিখে আমরা এখানে n এর মান যদি 31 লিখে দিই 2a প্লাস n মাইনাস 1, n এর মান 31 মাইনাস 1 ইনটু d, এখান থেকে আমরা মান বসাবো 31 ডিভাইডেড বাই d 2a প্লাস এখানে থাকবে হলো 30 d। তো এখানে আমাদের এই যে বাবুটা বা এই তো এই যেই সমীকরণটা দেওয়া আছে এটা নিয়ে আমাদের কাজ করতে হতো। এখানে যদি আমরা এটার মতো বানাইতে পারি তাহলে সেটা কিন্তু আমরা মাইনাসের 20 বসাই দিতে পারবো। তো এখানে আমরা 2 কমন নিই, এখানে আছে x30 ডিভাইডেড বাই 2, এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে পাবো a প্লাস এখান থেকে 2 কমন নিলে এটা লিখতে পারি 15 গুণ 2, 2 কমন নিলে থাকে 15d। কেন নিলাম? নেওয়ার কারণ হলো আমরা এটার মতো মিলাইলাম এবং a এবং d এর পরিবর্তে পুরোটার পরিবর্তে আমরা মাইনাসের 20 বসায় দিব, তাহলে এখানে 2 ইনটু এখানে মাইনাসের 20, এটা কাটা, তাহলে এখানে 31 গুণ মাইনাসের 20, তো এটার মান আসতেছে 600 মাইনাসের 620, এটাই হলো এটার অ্যানসার। একই রকম ভাবে তোমরা 13 নম্বর ম্যাথটা করবা, একই রকম কিভাবে ধারার প্রথম পদ a সাধারণত d ধরি, এখানে 12 পদ দেওয়া আছে, তাহলে 12 পদের মান হবে 12তম পদ হলো 77, এখান থেকে তোমরা একটা সমীকরণ দ্বারা করাবা, তারপর এখানে বলছে 23তম পদ, তাহলে 23তম পদ তোমরা কাজ করে দেখবা এখানেও সেম 2 কমন নিলে একটা ফরম্যাট আসবে যেটা কিনা এটার সাথে মিলে যাবে, সেম এটার মান বসাবা, তো বসানোর পর যেটা আসবে ওইটাই অ্যানসার। তো এটার মানটা আমি বলে দিই, এটার অ্যানসারটা হবে 1771, মানে ব্রিটিশ আমল 1771 এটা আসবে। তো তোমরা সলভ করবা, এটা তোমাদের হাতে ছেড়ে দিলাম। তারপরে 15 এবং 16 এই দুটো আবার একই রকম, তো এই দুটো থেকে আমরা করব। তো এখানে আমি আবার তোমাদের 15 নম্বরটা করে দিব, 16 নম্বরটা তোমরা করবে। 15 নম্বর দেওয়া হচ্ছে একটা ধারা দেওয়া আছে, অনেকক্ষণ পর আবার ধারা পেলাম। তো ধারার n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে মাইনাসের 144, n এর মান বের করতে বলছে। তাহলে এখানে যে ধারা দেওয়া আছে আমরা a আর d কিন্তু বের করতে পারবো, তো বের করে নিই 7 - 9, তাহলে এখানে -2, তাহলে a আর d এর মান আমরা বের করলাম। এবার বলছে এখানে n সংখ্যক পদের সমষ্টি মাইনাসের 144, তাহলে আমরা লিখবো যে ধরাটার কিছু নাই, বলেই দিয়েছি তারা, তাহলে n সংখ্যক পদের সমষ্টি তারা যেভাবে বলছে আমরা ঠিক সেভাবে লিখবো মাইনাসের 144। তাহলে এখানে n এর মান জানি না, আমরা সূত্রটা লিখে দিই, n এর সূত্র n ডিভাইডেড বাই 2 2a প্লাস n - 1 ইনটু d, সমষ্টির সূত্রটা বসায় দিলাম। এবার যেটা করব মান বসাবো, a আর d যে দুটোই জানি সেই দুটোই বসাবো, 2 ইনটু 9 প্লাস n - 1 ইনটু d এর মান মাইনাসের 2 সেকেন্ড ব্র্যাকেট, ওকে। এবার আমরা যেটা কাজ করতে পারি 2টা পুশ করে পাশে পাঠা দিতে পারি, দিয়ে পাঠায় n এখানে হবে 9 দুগুণা 18 প্লাস মাইনাস যারা যদি এটা গুণ দেই তাহলে মাইনাসের 2n মাইনাসে প্লাসের 2, আর 2 এর পাশে পাঠালে চেহারাটা হবে 144 গুণ 2 দিলে পাবো 882 আর -3, এখান থেকে চেহারা আসবে n, এটা আর এটা যদি আমি যোগ দেই তাহলে পাবো এখানে 20, 18 এবং 2 যোগ দিলে 20, তো 20 এর সাথে আমি যেটা গুণ দেই তাহলে যে চেহারাটা পাবো 20n মাইনাসের 2n স্কয়ার ইকুয়াল টু এখানে মাইনাসের 288। এখানে আবার 2 দুই জায়গায় সবগুলোতে 2 কমন নয়, আচ্ছা 2 দ্বারা ভাগ দিয়ে দিই, এই 2টা এখানে কাটাকাটি করলে হতো,
আচ্ছা আনছি তো, এখানে 10 আসবে, 10n মাইনাস এর n স্কয়ার ইকুয়াল টু মাইনাস এর 144, যদি আবার ভাগ দিলাম আর কি। আর তোমরা যদি চাও এখানে একটু কমন নিতে পারো, এখানে 2 আছে, এখানে একটু কমন নিয়ে তারপর একটু একটু কাটা, তাহলে ওখানে কাটানোর দরকার নাই, দুটোটাই রাইট, কোনোটা ভুল না। তো এখানে আমরা সাজা লিখলে পাবো মাইনাস এর n স্কয়ার প্লাস এর 10n প্লাস এর 144 ইকুয়াল টু 0। এটা মিডল টার্ম ফরম্যাট আসছে, বাট আরেকটু কাজ আছে এখানে। n মাইনাস এর আমরা এইজন্য মাইনাস দ্বারা গুণ দিলে এটা প্লাস হয়ে যাব, এটা মাইনাস হয়ে যাব, এটাও মাইনাস হয়ে যাবে। ওকে, তো এখন আমার এটাকে মিডল টার্ম করতে হবে, তো 144 করতে হবে, কিভাবে করা যায়? তো এই ক্ষেত্রে আমরা এই 144 এর যদি আরে কলমে নাই, কলমে কালি আছে, আসে না, এটা যদি আমরা লসাগুর মতো করতে চাই, উৎপাদক বের করতে চাই, তাহলে 2 দ্বারা গেলে 72, 72 এর আবার 2 দ্বারা গেলে 36, 36 এর 2 দ্বারা গেলে 18, 18 এর 2 দ্বারা গেলে 9, 9 এর 3 দ্বারা গেলে 3। তো এত বড় আসতেছে। তো এখান থেকে আমরা পার্থক্য আমার 10 হইতে হবে। তো এখানে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 নিলাম, আর 3 দুগুণা 6, 318। হ্যাঁ, 18 থেকে যদি আমরা এটা বিয়োগ দিই পার্থক্য 10 থাকবে, এবং গুণ দিলে 8 8 64, 4 হাতে আছে 6, 8 আর 6, হ্যাঁ 44। তাহলে এখানে 8 এবং 18 এই দুইটা জিনিস দিতে হবে। তাহলে n স্কয়ার মাইনাস এর 18n মাইনাস এর 8n মাইনাস এর 144 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা n কমন নিই, n মাইনাস 18 মাইনাস এখান থেকে 8 কমন নিব, 8 কমন নিলে থাকে n, আচ্ছা সরি এখানে প্লাস হবে, তো এখানে প্লাস হবে, তো প্লাস নিলে এখানে থাকবে n মাইনাস 18 ইকুয়াল টু 0। এখানে যে জিনিসটা মনে রাখবো, দুইটা একই না হলে আমার অঙ্ক ভুল হইছে, তো দুইটা অবশ্যই এক হইতে হবে মিডল টার্মের ক্ষেত্রে। তো এখানে আমি দেখতেছিলাম যখন মাইনাস কমন নি তখন এক হচ্ছিল না, তো দেখলাম না এখানে ভুল হইছে, তো ঠিক করে ফেললাম। তো এখন n মাইনাস 18 যদি আমরা কমন নিয়ে থাকে n প্লাস 8 ইকুয়াল টু 0। আমরা জানি দুইটা রাশি পরস্পর গুণফল যদি 0 হয় সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা সমান 0 লিখতে পারি। তাহলে এখানে লিখবো হয় n মাইনাস 18 ইকুয়াল টু আন্ডা, সুতরাং n ইকুয়াল টু 18, অথবা n প্লাস 8 ইকুয়াল টু 0, n ইকুয়াল টু মাইনাস 8। আমরা মনে রাখবো তম পদ কখনো নেগেটিভ হয় না, সেক্ষেত্রে এখানে অ্যান্সার হবে 18। তো এটা হলো এটা অ্যান্সার। তো 15 নাম্বার করালাম, 16 নাম্বারটা ঠিক একই রকম ভাবে আমরা করব। এখানে জিনিসটা যেটা বলবো, মিডল টার্ম করার ক্ষেত্রে তো একটু প্রবলেম হতে পারে তোমাদের এখানে, আর অন্য সব ঠিক। তো মিডল টার্মের ক্ষেত্রে যতটুকু জানি অ্যান্সার হবে এখানে 50। তো সেক্ষেত্রে মিডল টার্মের করার জন্য তোমার 50 এবং 51 এই দুইটা ভাগে ভাগ করবা। এখানে যেহেতু দেওয়া আছে 2555, সরি 2550, তো এই 2550 কে তুমি যখন ভাঙাবা এখানে থাকবে, তো এটা ভাঙার জন্য এখানে যেটা থাকবে মেবি শুধু n থাকবে, তো এটা ভাঙবা তোমরা 51 আর 50 হিসেবে, তাহলে পার্থক্য থাকবে 1, সেক্ষেত্রে তোমরা ওইটা পাবা। তো এটা তোমরা করবা, আশা করি পারবা। আচ্ছা, তো আজকে আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। নেক্সট আমরা 17, 18, 19, 20 এবং যে 24 নাম্বার সৃজনশীল, এটা সাথে আমরা বইয়ের বা গাইডের কিছু সৃজনশীল বা বিগত সালের কিছু সৃজনশীল তোমাদের দেওয়ার চেষ্টা করব। এর মাধ্যমে আমরা এই অধ্যায়টা শেষ করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।